Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নম্বর 73 আমরা অলরেডি পড়ব আজকে। আমরা আগের ক্লাসে এই টেক্সটের মোর অর লেস একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি উইথ দ্য পোয়েটস অর দ্য সনেটিয়ার্স লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। আমরা আজকের ক্লাসে ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা করব এই টেক্সটের, এবং সঙ্গে সঙ্গে আমরা আজকে এই টেক্সটটা পড়ব। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য সনেট অর দ্য পোয়েট্রি ইন ব্রিফ। লেটস টেক এ লুক নাও অ্যাট ফার্স্ট। আজকের ক্লাসে যে সনেটটা নিয়ে আলোচনা করতে চলেছি, সনেট নম্বর 73, দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ক্লাস 12-এর 4th সেমিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে এই চ্যাপ্টারটা অর এই টেক্সটটা। আমরা অ্যাট এ গ্লান্স বা এক ঝলক এই টেক্সটটাকে একটুখানি দেখে নেব। দেখো, প্রথমেই আমরা চলে আসবো কম্পোজড ইন লাইকলি ইন দ্য 1590s, অর্থাৎ প্রায় 1590 সাল নাগাদ এটা রচনা করা হয়েছিল। টেকেন ফ্রম অর দ্য সোর্স অফ দ্য টেক্সট আ কালেকশন অফ শেক্সপিয়ার্স ওয়ার্কস। নেক্সট আমরা চলে আসবো পাবলিকেশন 1609, অর্থাৎ প্রকাশ হয়েছিল এই টেক্সটার 1609 সালে। নেক্সট হচ্ছে অ্যাড্রেস টু, খুবই ভাইটাল এই ব্যাপারটা আর কি, যে এই কবিতাটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। দ্য ফেয়ার ইউথ, যে যৌবনকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো কনটেক্সট, অর্থাৎ এই টেক্সটের যে পটভূমি বা এই টেক্সটটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, সেটা হচ্ছে দ্য ফেয়ার অফ ইউথ। সনেট নম্বর 73 ইজ আ পার্ট অফ এ সিকোয়েন্স অফ সনেটস 1 to 126 known as the fair youth sequence, which are addressed to a young man. নেক্সট আমরা চলে আসবো স্ট্যাঞ্জা প্যাটার্ন। শেক্সপিয়ারিয়ান সনেট, এটা একটা শেক্সপিয়ারের লেখার ধরনের একটা হচ্ছে রীতি। তো শেক্সপিয়ারিয়ান সনেটের ব্যাপারটা আমরা একটু পরেই আসছি আর কি, কীরকম ব্যাপার। দ্য পোয়েম ফলোজ দ্য ট্র্যাডিশনাল 14 লাইন শেক্সপিয়ারিয়ান স্ট্রাকচার। যেমন করে সনেটের 14টা লাইন হয়, ঠিক তেমনি করে শেক্সপিয়ারিয়ান সনেটেও 14খানা লাইন রয়েছে। ক্লাসিক সনেটে হতো কি, যে ক্লাসিক সনেটে 8 আর 6 অক্টেভ আর সেস্টেট 8 আর 6 মিলে 14 লাইনের কবিতা তৈরি হয়েছিল। কিন্তু এখানে সেই 14 লাইন রয়েছে, কিন্তু এখানে 3 কোয়ার্ট্রেন অ্যান্ড আ কাপলেট থাকবে। তো বলা হচ্ছে এখানে শেক্সপিয়ারিয়ান সোনেট, দ্য পোয়েম ফলোজ দ্য ট্র্যাডিশনাল 14 লাইন শেক্সপিয়ারিয়ান স্ট্রাকচার উইথ 3 কোয়ার্ট্রেন্স। বললাম একটু আগে যে 3টে করে কোয়ার্ট্রেন থাকবে। কোয়ার্ট্রেন মানে হচ্ছে চতুষ্পদী বা 4 লাইনের একটা করে স্ট্যাঞ্জা, 4 লাইন স্ট্যাঞ্জাস বলাই হচ্ছে, অ্যান্ড আ ফাইনাল রাইমিং কাপলেট, এবং অবশেষে একটা রাইমিং কাপলেট থাকবে। কাপলেট কথা অর্থ হচ্ছে দ্বিপদী। তোমরা কাপল মানে সকলেই জানো, জোড়া বা দুটো, আর দ্বিপদী মানে শেষ 2 লাইন, অর্থাৎ 4 × 3 = 12, আর নিচের 2 লাইন হচ্ছে 12 + 2 = হচ্ছে 14 লাইনের একটা কবিতা। তো নেক্সট আমরা এবার চলে আসবো রাইম স্কিম। AB AB CD CD EF EF GG meter, iambic pentameter. Each line of the poem consists of 5 iambic feet, where an iambic foot is a pair of syllables with the stress on the second syllable. Next আমরা চলে আসবো টাইপ। শেক্সপিয়ারিয়ান সনেট লাইনস হচ্ছে 14, মুড পেনসিভ, মেলানকলি অ্যান্ড টেন্ডার। পেনসিভ মিন্স হচ্ছে চিন্তাশীল বা বিষণ্ণ, মেলানকলি মানে হচ্ছে বিষাদময় বা হতাশাগ্রস্ত, অ্যান্ড টেন্ডার মানে হচ্ছে সূক্ষ্ম বা কোমল। নেক্সট আমরা চলে আসবো টোন। প্রিডমিনেন্টলি সম্বার অ্যান্ড পেনসিভ। প্রিডমিনেন্টলি কথার অর্থ হচ্ছে প্রধানত, সম্বার মানে হচ্ছে নিরানন্দময়, অ্যান্ড পেনসিভ মানে হচ্ছে বিষণ্ণ। নেক্সট আমরা চলে আসবো সিম্বলস। অটাম, টুইলাইট অ্যান্ড আ ডাইং ফায়ার। তো নেক্সট আমরা এবার চলে আসবো ইমেজারি। দ্য পোয়েম ইজ রিচ উইথ ভিভিড নেচার বেসড ইমেজারি such as yellow leaves, bare ruined quarries,
সানসেট অ্যান্ড অ্যাসেস। নেক্সট আমরা চলে আসবো লিটারারি ডিভাইসেস, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন অ্যান্ড অ্যাসোনেন্স। আমরা উপরের দুটো নিয়ে আগের ক্লাসগুলোতে বা আগের টেক্সট পড়তে গিয়ে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি। আমরা অ্যাসোনেন্স সম্বন্ধে একটুখানি দেখে নেব। দেখো, অ্যাসোনেন্স কথার অর্থ হচ্ছে স্বরসাদৃশ্য, অর্থাৎ অ্যাসোনেন্স ইজ আ ফিগার্স অফ স্পিচ দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ইউজ অফ ওয়ার্ডস হ্যাভিং সিমিলার ভাওয়েল সাউন্ডস কনজিকিউটিভলি। অর্থাৎ একই ধরনের ভাওয়েল সাউন্ডের পুনরাবৃত্তি হবে এখানে। আমরা বেশ কিছু এক্সাম্পলস দেখলে ব্যাপারটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখব ক্ল্যাপ ইউর হ্যান্ডস অ্যান্ড স্ট্যাম্প ইউর ফিট, ট্রেন হার্ড, প্লে স্মার্ট, দ্য হোয়াইট রাইস ওয়াজ ইটেন বাই দ্য মাইস, দ্য ব্রাইট সিটি লাইটস ডিউরিং দ্য নাইট ইজ আ ডিলাইটফুল সাইট। নেক্সট আমরা চলে আসব থিমস, অর্থাৎ এই টেক্সটের যে বিষয়বস্তু, আমরা দুটো থিম এখানে পাচ্ছি, এজ অ্যান্ড মর্টালিটি, আর একটা হচ্ছে দ্য পাওয়ার অফ লাভ। এজ অ্যান্ড মর্টালিটি দ্য পোয়েম ভিভিডলি পোর্ট্রেজ, এখানে কবিতাটা যেটা কিনা সুস্পষ্ট বা চিত্রবৎভাবে বা চিত্রানুগভাবে ভাষাগতভাবে বর্ণনা করে দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি, অর্থাৎ বয়স গড়িয়ে যাওয়ার বা বয়স অতিক্রান্ত হয়ে যাওয়ার যে পদ্ধতি, অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অর্থাৎ সেই অবশ্যম্ভাবী, অফ ডেথ অর্থাৎ মৃত্যু যে অবশ্যম্ভাবী, মৃত্যু যে আমাদের আসন্ন, সেটাকেই কিনা চিত্রানুগভাবে বর্ণনা করা হয়েছে। ইউজিং দ্য মেটাফোর্স, মেটাফোর মানে হচ্ছে রূপকালঙ্কার আর কি, মানে সেই রূপকালঙ্কারগুলো দিয়ে ব্যবহার করা হয়েছে। অফ ফেডিং নেচার, যেটা কিনা নিস্তেজ হয়ে যায় আমাদের সেই বৈশিষ্ট্য কিংবা সেই স্বভাব, টু ইলাস্ট্রেট দিস, এটাকে বর্ণনা করতে গিয়ে। নেক্সট আমরা দেখব দ্য পাওয়ার অফ লাভ, দ্য কনক্লুডিং কাপলেট অর্থাৎ শেষ দুই লাইন প্রপোজেস, এটা ইঙ্গিত দেয় দ্যাট যে দ্য নলেজ অফ ইম্পেন্ডিং ডেথ অর্থাৎ আসন্ন মৃত্যুর জ্ঞান বা আমাদের মৃত্যু যে আসন্ন এটা জেনে যাওয়াটা ক্যান মেক লাভ ইভেন স্ট্রঙ্গার, যেটা কিনা ভালোবাসাকে এমনকি আরও শক্ত বা পোক্ত করে তোলে। আর্জিং দ্য বিলাভেড, এবং বিলাভেডকে এই যুক্তি দেখায় টু লাভ প্যাশনেটলি, তাকে আরও আবেগপূর্ণভাবে বা আবেগ মথিত হয়ে ভালোবাসতে। হোয়াট দে নো উইল সুন বি লস্ট, কারণ তারা জানে যে এটা খুব শীঘ্রই তাদের জীবন থেকে হারিয়ে যেতে চলেছে। ন্যাচারাল মেটাফর্স, দ্য স্পিকার ইউজেস থ্রি ডিস্টিংক্ট মেটাফর্স, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র বা পৃথক, আর মেটাফর্স কথার অর্থ হচ্ছে রূপকালঙ্কার। দ্য স্পিকার ইউজেস, বক্তা এখানে ব্যবহার করেন থ্রি ডিস্টিংক্ট মেটাফর্স, তিনটে পৃথক বা স্বতন্ত্র রূপকালঙ্কার। ইন ইচ কোয়াট্রেন, প্রত্যেকটা চতুষ্পদীতে বা চার লাইনে। টু ইলাস্ট্রেট, বর্ণনা করতে, হিজ এজিং, তার বয়স, অ্যান্ড ডেক্লাইনিং লাইফ, ডেক্লাইনিং মানে হচ্ছে প্রত্যাখ্যান করা আর কি বা অস্বীকার করা, এবং জীবনকে তিনি আস্তে আস্তে ভুলে যেতে চান। আ ট্রি ইন অটাম, দ্য ফেডিং টুইলাইট, আরেকটা হচ্ছে আ ডাইং ফায়ার টু ডেসক্রাইব ওল্ড এজ অ্যান্ড মর্টালিটি, মানে এটা বর্ণনা করতে বয়সজনিত একটা কারণ, অ্যান্ড মর্টালিটি এবং নশ্বরতাকে। নেক্সট আমরা চলে আসব মেসেজ বা বার্তা, এই কবিতা কি বার্তা বহন করে সেটাই কিনা এখানে দেখানো হয়েছে। দেখো, সনেট নম্বর 73 এক্সপ্লোরস, 73 নম্বর সনেট, এটা উদ্ঘাটন করে দ্য ইউনিভার্সাল থিমস অফ এজিং, অফ এজিং মানে হচ্ছে বয়স, মর্টালিটি নশ্বরতা, অ্যান্ড লাভ এবং ভালোবাসা। আর্জিং দ্য স্পিকারস ফ্রেন্ড, এবং তিনি বক্তার বন্ধুকে তিনি এই যুক্তি দেখানোর চেষ্টা করছেন টু লাভ হিম মোর ইন্টেন্সলি, তাকে আরও গভীরভাবে, ইন্টেন্সলি মানে হচ্ছে ডিপলি, গভীরভাবে বা নিবিড়ভাবে ভালোবাসতে। অ্যাজ হিজ লাইফ নিয়ার্স ইটস এন্ড,
যেহেতু তার জীবন পরিসমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। তো নেক্সট আমরা চলে আসবো এক্সপ্লানেশনে। কোয়াট্রেন 1, কোয়াট্রেন 2 এবং কোয়াট্রেন 3 এবং তার সঙ্গে ফাইনাল কাপলেটের যে এক্সপ্লানেশন আমরা একটুখানি চট করে দেখে নিই। দেখো, কোয়াট্রেন 1 compares himself to a tree in late autumn where only a few leaves hang on, যেখানে গুটি কতক পাতা ঝুলে থাকে, অন দ্য ব্রাঞ্চেস, শাখা প্রশাখাতে বা ডালপালাগুলোতে, রেজেম্বলিং বেয়ার রুইন্ড কোয়ার্স, আর যেটাকে দেখলে মনে হয় খাঁ খাঁ করতে থাকা বা শূন্য ডাল। কোয়াট্রেন 2 compares his life to the twilight of the day, 2 নম্বর কোয়াট্রেন এটা তুলনা করে হিজ লাইফ, তার জীবনকে, টু দ্য টুইলাইট অফ দ্য ডে, দিনের গোধূলি অংশকে, অর্থাৎ গোধূলি কোন সময়টাকে বলা হচ্ছে, যেখানে দিনের আলোর অবসান হচ্ছে এবং রাত্রির সূচনা হচ্ছে, এরকম যে একটা আলো আঁধারি পরিবেশ, সেটাকেই বলা হচ্ছে গোধূলি। হুইচ ফেডস ইনটু দ্য ব্ল্যাক নাইট, আর যেটা কিনা অন্ধকার বা নিকষ কালো রাতের মধ্যে মিলিয়ে যায়, দ্যাট ইজ ডেথস সেকেন্ড সেলফ, আর যেটা কিনা মৃত্যুর দ্বিতীয় সত্তা বা দ্বিতীয় রূপ বলে এখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা চলে আসবো কোয়াট্রেন 3 কম্পেয়ার্স হিজ স্টেট টু এ ফায়ার, এখানে তুলনা করা হয়েছে তার অবস্থাকে আগুনের সঙ্গে, দ্যাট লাইজ অন দ্য অ্যাসেস, আর যেটা কিনা নিহিত রয়েছে আগুনের ছাইয়ের মধ্যে, অফ ইটস ফর্মার ইউথ অ্যান্ড ইজ অ্যাবাউট টু বি এক্সটিংগাইজড, যেটা কিনা তার ফেলে আসা যৌবনকাল থেকে, আর যেটা কিনা এখন অ্যাবাউট টু বি এক্সটিংগাইজড, যা কিনা প্রায় নিভে যেতে বসেছে বা প্রশমিত হতে বসেছে। ইচ অফ দ্য 3 কোয়াট্রেন্স কন্টেন্স আ মেটাফর, আর প্রত্যেকটা কোয়াট্রেনে একটি করে মেটাফর রয়েছে। অটাম, দ্য পাসিং অফ এ ডে অ্যান্ড দ্য ডাইং আউট অফ এ ফায়ার। নেক্সট আমরা চলে আসবো ফাইনাল কাপলেট। The concluding rhyming couplet shifts from the speaker's introspection. ইন্ট্রোস্পেকশন কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি, অর্থাৎ শেষ যে কাপলেট বা শেষ যে 2 লাইন, শিফটস ফ্রম দ্য স্পিকার্স ইন্ট্রোস্পেকশন টু ডিরেক্টলি অ্যাড্রেস দ্য ফেয়ার ইউথ, যেটা কিনা বক্তার অন্তর্দৃষ্টি থেকে শিফট হয়ে যেটা কিনা সরাসরি অ্যাড্রেস করছে বা উদ্দেশ্য করছে কাকে, দ্য ফেয়ার ইউথ, ওই যে সুন্দর যৌবনকে। ইট রিভিলস, এটা উদ্ঘাটন করে, দ্যাট যে দিস অ্যাওয়ারনেস অফ হিজ ওন এজিং অ্যান্ড মর্টালিটি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে অবগত হওয়া বা সতর্কতা, যে এই সতর্কতা অফ হিজ ওন এজিং অ্যান্ড মর্টালিটি, তার নিজের বয়স এবং নশ্বরতাকে, মেক্স দ্য ইউথস লাভ মোর ইন্টেন্স, আর যেটা কিনা যৌবনের ভালোবাসাকে আরও বেশি করে গভীর বা নিবিড় করে তোলে, অ্যান্ড স্ট্রং, এবং শক্তপোক্ত করে তোলে বা দৃঢ় করে তোলে, এনকারেজিং দ্য ইউথ, এবং যৌবনকে উৎসাহ দেয় বা উৎসাহ যোগায়, টু চেরিশ, দ্যাট মিন্স লালন করতে বা সস্নেহে যত্ন করতে, দেয়ার টাইম টুগেদার, তাদের একত্র হওয়ার বা একসঙ্গে হওয়ার সময়কে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজারিতে আমরা একটুখানি লক্ষ্য করব। দেখো যে মেটাফোর্স, 3 এক্সটেন্ডেড মেটাফোর্স রিপ্রেজেন্টেড দ্য স্পিকার্স ডিক্লাইনিং এজ। একটা হচ্ছে অটাম, বললাম আগেই, দ্য ফার্স্ট কোয়াট্রেন কম্পেয়ার্স হিজ এজ টু অটাম হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। নেক্সট হচ্ছে টুইলাইট, দ্য সেকেন্ড কোয়াট্রেন কম্পেয়ার্স হিজ এজ টু দ্য টুইলাইট অফ এ ডে অ্যাজ দ্য সান ফেডেথ ইন দ্য ওয়েস্ট, ঠিক যেমন করে সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয় বা নিষ্প্রভ হয়, তো সেটাকেই কিনা এখানে টুইলাইট হিসেবে দেখানো হয়েছে। কোথায় না সেকেন্ড কোয়াট্রেনে, এবং সেটা কিনা তার এজ বা বয়সের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ফেডিং ফায়ার, দ্য থার্ড কোয়াট্রেন কম্পেয়ার্স হিজ ডাইং লাইফ, আর তৃতীয় কোয়াট্রেন তার মুমূর্ষু জীবনকে এখানে তুলনা করে টু এ ফায়ার, কিসের সঙ্গে, একটা আগুনের সঙ্গে, দ্যাট বার্নস ডাউন, যেটা কিনা জ্বালিয়ে দেয় বা পুড়িয়ে দেয় বা ছাই করে দেয়, টু ডেথ বেড অফ অ্যাসেস, মৃত্যুর ফলে মৃত্যুর শয্যাতে, এবং যেটাকে কিনা ছাই করে দেয়, এটাকেই কিনা বলা হচ্ছে এখানে। তো চিফ মেসেজ এখানে কি আমরা পাচ্ছি, যে জীবনের ক্ষয়িষ্ণু অবস্থা উপলব্ধি করার পর প্রিয়জনের ভালোবাসা আরও দৃঢ় হয়,
কবি বলেন যে তার বন্ধু বা প্রিয়জন যখন তার এই অবস্থা দেখতে পান তখন তারা এই সত্যটা আরও গভীরভাবে উপলব্ধি করেন এবং তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে, কারণ তারা জানেন যে খুব শীঘ্রই তারা তাকে চিরতরে হারাবেন। এই সনেটে শুধুমাত্র জীবনের ক্ষণস্থায়িতা নয়, বরং ভালোবাসা ও বন্ধুত্বের চিরন্তন মূল্যবোধকেও তুলে ধরে। তো নেক্সট আমরা এবার চলে আসবো টেক্সটে। তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রেখো যাতে করে তোমাদের এই টেক্সটটা বুঝতে অত্যন্ত সহজ হয়। তো এই কবিতায় সনেট নম্বর 73-তে কি বলা হচ্ছে? সনেট নম্বর 73, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অফ উইলিয়াম শেক্সপিয়ার্স 154 sonnets, focuses on the theme of old age. The sonnet addresses the fair youth. অর্থাৎ এই সনেটে বার্ধক্য, শারীরিক ক্ষয় এবং মৃত্যুর অনিবার্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। তার সাথে এই বার্তা বহন করে যে জীবনের মেয়াদ খুবই সংক্ষিপ্ত। এটা উপলব্ধি করলে ভালোবাসা আরও দৃঢ় হয়ে যায়। আমরা চলে আসবো এবার একদম কোয়াট্রেন 1-এ, প্রথম লাইনেই চলে আসবো। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড। তো দাউ এটা হচ্ছে একটা আর্কেইক ইউজ অফ ওয়ার্ড, দ্যাট মিনস ইউ, অর্থাৎ তুমি বা আপনি বা তুই। এই ধরনের ওয়ার্ড ওল্ড ইংলিশ এ ব্যবহার করা হতো। আর মেস্ট মানে হচ্ছে মে। তো এগুলো হচ্ছে সবগুলোই, এই দুটোই হচ্ছে আর্কেইক ইউজ অফ ওয়ার্ডস। বিহোল্ড কথার অর্থ কি? বিহোল্ড মানে হচ্ছে টু সি অর নোটিস, দেখতে পাওয়া। দ্যাট টাইম অফ ইয়ার রেফার্স টু লেট অটাম অর আর্লি উইন্টার। দ্যাট টাইম বলতে এখানে বলা হচ্ছে যে শরতের শেষের দিকে অথবা শীতের শুরুর সময়কে। ইট ইজ আ মেটাফর ফর দ্য স্পিকার্স ওল্ড এজ। এটা কিনা বক্তার বৃদ্ধ বয়সকে রূপকভাবে বর্ণনা করছে। অ্যান্ড দ্য অ্যাপ্রোচিং এন্ড অফ হিজ লাইফ, এবং তিনি যে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছেন সেটাকেই কিনা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। অটাম বলতে এখানে কি বলা হচ্ছে? দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু এ টাইম অফ ইয়ার। বক্তা এখানে নিজেকে তুলনা করছেন বছরের একটা সময়কে। হোয়েন অনলি আ ফিউ লিভস হ্যাং অন বেয়ার ব্রাঞ্চেস, যখন গুটি কয়েক পাতা ওই গাছের ডালগুলোতে ঝুলতে থাকে বা অবশিষ্ট থাকে, এবং সেই ডালগুলোকে তখন কি মনে হয়? খাঁ খাঁ করতে থাকে কিংবা শূন্য বলে মনে হয়। দ্যাট স্পিকার টেলস হিজ বিলাভেড দ্যাট দে ক্যান সি আ সিজন অফ লাইফ রিফ্লেক্টেড ইন হিম। বক্তা এখানে বলছেন যে তারাও এইরকম একটা ঋতু বা সময়ের সম্মুখীন হবেন তাদের জীবনে, যা কিনা তাদের জীবনে প্রতিফলিত হবে বা প্রতিবিম্বিত হবে। দ্য ফার্স্ট কোয়াট্রেন অফ দ্য পোয়েম ডেসক্রাইবস দিস টাইম অফ ইয়ার উইথ সেভারেল ইমেজেস। তো এই দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড কথার অর্থ কি? বছরের সেই সময়ে তুমি আমার মধ্যে দেখতে পাও কিংবা পাবে। অর্থাৎ এখানে কবি নিজেকে শরৎকাল বা শীতের শুরুর সময়ের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। নেক্সট আমরা চলে আসবো লাইন নাম্বার 2-তে। হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং। ফিউ মানে কি? আমরা গ্রামাটিক্যাল ইউসেজটা একটুখানি জানবো। ফিউ ইজ অপোজ টু মেনি, ইট হ্যাজ আ নেগেটিভ ফোর্স। অর্থাৎ ফিউ কথাটার মধ্যে একটা নঙর্থক একটা ফোর্স রয়েছে। মিনিং অলমোস্ট নান, প্রায় কেউই না, যা আছে তা ধর্তব্যের মধ্যে নয়। নেক্সট আমরা দেখে নেব যে এ ফিউ কি ব্যাপারটা, অর্থাৎ এ ফিউ জিনিসটা কি। এ ফিউ ইজ অপোজ টু নান অ্যান্ড মিনস সাম বা অল্প সংখ্যায়। আর দা ফিউ কি? অল্প কয়েকজনের সবাই, অর্থাৎ হ্যাজ আ ডাবল ফোর্স, ওয়ান নেগেটিভ অ্যান্ড আদার পজিটিভ। একটা হচ্ছে নঙর্থক এবং অপরটা হচ্ছে ধনাত্মক। অর্থাৎ দা ফিউর মধ্যে দুটো ফোর্স রয়েছে। ইট মিনস নট মেনি বাট অল দ্যাট দেয়ার আর। দিস সিজন
ইজ লেট অটাম হোয়েন অনলি আ ফিউ লিভস রিমেন অন দ্য ট্রিজ অর পারহ্যাপস নান অ্যাট অল। এই অটাম বা এই শরতের ঋতুতে যখন গাছের ডালে পাতা একদমই থাকে না কিংবা নেই বললেই চলে, কিংবা গুটি কতক রয়েছে। দ্য ভিভিড ফলিয়েজ, ফলিয়েজ মানে হচ্ছে বৃক্ষপত্র বা গাছের পাতা, অফ সামার ইজ গান রিপ্লেসড বাই ডেড অর অ্যাবসেন্ট লিভস। অর্থাৎ হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, কথার অর্থ হচ্ছে যখন হলুদ পাতা অথবা একটিও পাতা নেই অথবা খুব কম পাতাই গাছের ডালে ঝুলে থাকে। এর অর্থটা কি? এটা কবির জীবনের শেষ পর্যায়ে উপনীত হওয়া ও জীবন শক্তি হ্রাসের ইঙ্গিত দেয়। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর লাইনে। আপন দোজ বাউস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড। বাউস কথার অর্থ কি? আ ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের ডাল বা গাছের শাখাকে এখানে বলা হচ্ছে। দ্য ব্রাঞ্চেস আর বেয়ার অ্যান্ড ট্রেমলিং, গাছের ডালগুলো বা শাখাগুলো মানে নগ্ন বা খাঁ খাঁ করছে বা শূন্য, অ্যান্ড ট্রেমলিং এবং কাঁপছে। ইন দ্য কোল্ড ওয়াইন্ড অফ দ্য চেঞ্জিং সিজন, ঋতু পরিবর্তনের সময়ে শীতল হাওয়ায় বা হিমেল হাওয়ায়। সিম্বলাইজিং, যেটা কিনা প্রতীকী করছে বা প্রতীকী স্বরূপ বা চিহ্ন স্বরূপ। ফ্র্যাজিলিটি, ভঙ্গুরতাকে এখানে প্রতীকী করছে বা চিহ্ন হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ আপন দোজ বাউস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড কথার অর্থ হচ্ছে শীতের হিমেল হাওয়ায় কাঁপতে থাকে যে ডালপালাগুলো। অর্থাৎ এটি বার্ধক্যের কারণে কবির শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ, সেটারই একটা ইঙ্গিত বহন করে। নেক্সট আমরা 4 নম্বর লাইনে চলে আসব। বেয়ার রুইন্ড কোয়ার্স হুইচ লেট দ্য সুইট বার্ড স্যাং। অর্থাৎ বেয়ার মানে কি? আনকাভার্ড, দ্যাট মিন্স অনাবৃত। ন্যাকেড মানে কি? নগ্ন অথবা আনড্রেসড বা অসজ্জিত। আর রুইন্ড মানে কি? ডাউনফল বা অধঃপতন। আর অর্থাৎ রুইন্ডের আরও একটা মানে আমরা এরকমই নিতে পারি যে কমপ্লিট ডিস্ট্রাকশন বা সর্বনাশ বা সর্বশান্ত হওয়া। কোয়ার্স মানে কি? কোয়ার্স এটা হচ্ছে একটা নাউন আর কি। তো আ কোরাস অর ব্যান্ড অফ সিঙ্গার্স স্পেশালি অফ এ চার্চ, অর্থাৎ ঐক্যতান সঙ্গীত কিংবা ঐক্যতান গায়ক মণ্ডলীকে এখানে কোয়ার্স হিসেবে দেখানো হয়েছে। দ্য ব্রাঞ্চেস ওয়ান্স ফিল্ড উইথ দ্য চিয়ারফুল সংস অফ বার্ডস, অর্থাৎ যে গাছের ডালগুলো বা শাখা প্রশাখাগুলো একটা সময় কি ছিল? পরিপূর্ণ ছিল পাখির কুজনে, পাখির গানে। আর নাও এমটি অ্যান্ড ব্যারেন, এখন এমটি মানে হচ্ছে খালি বা শূন্য, আর ব্যারেন কথার অর্থ হচ্ছে স্টেরাইল বা আনপ্রোডাক্টিভ, নিষ্ফলা বা বন্ধা। লাইক দ্য ডিকেইং রুইন্স অফ চার্চ, ঠিক যেমন করে একটা ভগ্নপ্রায় গির্জা আস্তে আস্তে করে পরপর খালি বা শূন্য বলে মনে হয়। দ্য এমটি ব্রাঞ্চেস আর কম্পেয়ার্ড টু এমটি চার্চ কোয়ার্স, এখানে গাছের এমটি বা শূন্য ডালগুলোকে বা শাখাগুলোকে তুলনা করা হচ্ছে এমটি চার্চ কোয়ার্স, সেই সমস্ত শূন্য ঐক্যতান সঙ্গীত কিংবা ঐক্যতান গায়ক মণ্ডলীদের সঙ্গে। প্লেসেস ওয়ান্স ফুল অফ লাইফ, যেগুলো কিনা একটা সময় জীবনী শক্তিতে বা জীবনের আনন্দে পরিপূর্ণ ছিল, অ্যান্ড মিউজিক এবং সঙ্গীতে, বাট নাও ডেজলেট, এখন সেগুলোকে অত্যন্ত নিরানন্দময় বলে মনে হচ্ছে। সিম্বলাইজিং পাস্ট ভাইটালিটি, যেটা কিনা অতীতের জীবনী শক্তিকে চিহ্নিত করে, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্যকে নাও গান, আর যেটা কিনা এখন চলে যেতে বসেছে। বেয়ার উইন্ড কোয়ার্স, গাছের শূন্য বা খাঁ খাঁ করতে থাকা ডালগুলোকে এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ আপন দোজ বাউস হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড বেয়ার উইন্ড কোয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, অর্থাৎ উজাড় হাওয়ায় গানের মহল, পাখি যে নেই ডালগুলোতে, বা উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত গির্জা যেখানে মিষ্টি পাখিরা একটা সময় এসে বসে গান গাইত। অর্থাৎ এই লাইনে কবির যৌবনকালের কথা অত্যন্তভাবে ব্যক্ত করা হয়েছে, যে যৌবনকাল এখন অতিবাহিত হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা এইবার দেখে নেব যে ফার্স্ট কোয়ার্ট্রেনের একটা জিস্ট বা সারাংশ আমরা একটুখানি দেখে নেব। দেখো,
অটাম শরৎকালকে বলা হচ্ছে যে শেক্সপিয়ার্স সনেট নম্বর 73 হলো একটি গভীর ও মর্মস্পর্শী কবিতা, যেখানে কবিতার বার্ধক্য এবং আসন্ন মৃত্যুর কথা আলোচনা করেছেন। তিনি 3টে উপমা এখানে ব্যবহার করেন, যা তার জীবনের শেষ তথা চূড়ান্ত পর্যায়কে বর্ণনা করে বা তুলে ধরে। তো নেক্সট আমরা চলে আসবো কোয়াট্রেন নাম্বার 2-তে। 5 নম্বর লাইনে কি বলা হচ্ছে? ইন মি দাউ সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে। দাউ মানে আমি আগেও বলেছি এটা একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। দাউ মানে হচ্ছে ইউ, তুমি, তুই কিংবা আপনি। ইন মি দাউ সিয়েস্ট মানে হচ্ছে দ্য স্পিকার ইজ ডিরেক্টলি অ্যাড্রেসিং সামওয়ান। বক্তা এখানে সরাসরি কোনো একক ব্যক্তিকে এখানে উদ্দেশ্য করছেন, অ্যান্ড ইনভাইটিং দেম, এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন টু অবজার্ভ হিম, তাকে পরিলক্ষিত করতে কিংবা তাকে পর্যবেক্ষণ করতে। দ্য টুইলাইট অফ সাচ ডে মিন্স দিস ইজ দ্য কোর অফ মেটাফর। দ্য ডে রেপ্রেজেন্টস দ্য স্পিকার্স লাইফ। দিন এখানে বক্তার জীবনকে প্রতিনিধিত্ব করে। অ্যান্ড টুইলাইট সিম্বলাইজেস হিজ ওল্ড এজ, এবং গোধূলি প্রতীকী হিসাবে তার বৃদ্ধ বয়সকে এখানে বর্ণনা করে। অর দ্য লাস্ট স্টেজেস অফ লাইফ, অথবা জীবনের শেষ পর্যায়কে এখানে তুলনা করে বা বর্ণনা করে। হি দেন কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য ফেডিং টুইলাইট আফটার সানসেট। তারপর তিনি নিজেকে তুলনা করেছেন ফেডিং টুইলাইট অর্থাৎ নিষ্প্রভ গোধূলির আলোর সঙ্গে, আফটার সানসেট সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর। ইন মি দাউ সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, এই কথার অর্থ হচ্ছে আমার মধ্যে তুমি দেখতে পাবে দিনের সেই গোধূলি আলো। অর্থাৎ এখানে কবিতার জীবনের শেষ পর্যায়কে গোধূলির সাথে অর্থাৎ দিনের শেষ বেলার সাথে তুলনা করেছেন। নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর লাইনে। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ দিস ফ্রেজ ফ্রম দ্য সনেট ইলাবোরেটস, অর্থাৎ সনেটের এই ফ্রেজটা বিশদে বর্ণনা করে অন দ্য টুইলাইট ইমেজারি, গোধূলির ইমেজারিকে। দ্য ফেডিং লাইট আফটার সানসেট ইজ এ ন্যাচারাল প্রসেস, অর্থাৎ সূর্যাস্তের পরে আলো আঁধারি যে একটা পরিবেশ তৈরি হয়, সেটা একটা প্রাকৃতিক একটা প্রসেস বা পদ্ধতি বা নিয়ম, দ্যাট ইভেনচুয়ালি গিভস ওয়ে টু নাইট, আর যেটা কিনা ঘটনাচক্রে আমাদেরকে রাত্রির মধ্যে নিয়ে যায়। কনোটেশন অফ ডেথ, এখানে মৃত্যুর যে গূঢ়ার্থ বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে দ্য টুইলাইট ইজ এ ডিরেক্ট প্রিকারসর টু নাইট, জাস্ট অ্যাজ ওল্ড এজ ইজ প্রিকারসর, অর্থাৎ এখানে রাত্রির প্রিকারসর কে? টুইলাইট। প্রিকারসর মানে কি? অগ্রদূত। আর এখানে অ্যাজ ওল্ড এজ ইজ দ্য প্রিকারসর টু ডেথ, ঠিক তেমনি করে মৃত্যুর প্রিকারসরকে, মৃত্যুর প্রিকারসর হচ্ছে ওল্ড এজ, মানে বৃদ্ধ বয়স বা জীবনের শেষ পর্যায়। অর্থাৎ দিনের শেষে গোধূলি যেমন রাত্রির সূচনা করে, ঠিক তেমনি করে আমাদের বৃদ্ধ বয়স কিংবা শেষ বয়স আমাদের মৃত্যুকে এখানে সূচনা করছে। তো নেক্সট আমরা চলে আসবো, দেয়ারফর দ্য ফেডিং লাইট সার্ভস অ্যাজ এ পাওয়ারফুল সিম্বল অফ অ্যাপ্রোচিং ডেথ। এখানে নিষ্প্রভ আলো বা নিস্তেজ আলো একটা শক্তিশালী মৃত্যুকে এখানে বর্ণনা করে। হুইচ ব্রিংস দ্য রেস্ট অফ ইটারনাল স্টিলনেস, আর যেটা কিনা আমাদের নিয়ে আসে যে একটা শাশ্বত বা একটা চিরন্তন শান্তি বা স্থিরতাকে এখানে আমাদের জীবনে নিয়ে আসে। অর্থাৎ মৃত্যুর পরে সব কিছু যে একদম শীতল ঠান্ডা কিংবা সব কিছু যে একদম স্থির হয়ে যায়, সেটাই কিনা এখানে বলা হচ্ছে। অর্থাৎ আমরা এর মানেটা কিভাবে নেব? অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যেভাবে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে হচ্ছে আলো বা সূর্যের আভা বা রশ্মি মিলিয়ে যায়, অর্থাৎ এটা জীবনের পরিসমাপ্তির একটা ইঙ্গিত দেয় বা জীবনের পরিসমাপ্তির ঘোষণা করে। নেক্সট আমরা চলে আসবো লাইন নাম্বার 7-এ। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে। দ্য অ্যাবাভ লাইন ডেসক্রাইবস দ্য গ্র্যাজুয়াল ইনএভিটেবল ফেডিং অফ ইউথ অ্যান্ড লাইফ ইনটু ডেথ। সোজা কথা যে দ্য অ্যাবাভ লাইন ডেসক্রাইবস, উপরের এই লাইনটা বর্ণনা করে
দ্য গ্র্যাজুয়াল মানে হচ্ছে ক্রমশ, ইনএভিটেবল ফেডিং অফ ইউথ, ইনএভিটেবল মানে কি অবসম্ভাবী বা আসন্ন, ফেডিং মানে কি মিলিয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া বা বিবর্ণ হয়ে যাওয়া, অফ ইউথ অর্থাৎ আমাদের যৌবন যে ধীরে ধীরে আমাদের জীবন থেকে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে করে মানে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, অ্যান্ড লাইফ ইনটু ডেথ, এবং আমাদের জীবনকে আস্তে আস্তে করে মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই কিনা এখানে তুলে ধরা হয়েছে। বাই অ্যান্ড বাই মানে কি ভবিষ্যতে বা কালক্রমে বা অচিরেই। আর ডাথ মানে কি ডিড, এটাও একটা আর্কেইক ইউজ অফ ওয়ার্ড। টেক অ্যাওয়ে মানে হচ্ছে রিমুভ বা সরিয়ে নেওয়া বা হরণ করা বা কেড়ে নেওয়া। টুইলাইট অ্যাজ এজিং, এখানে একটা ফুটনোট বা অ্যানোটেশন আমরা লক্ষ্য করবো। দ্য স্পিকার কম্পেয়ার্স হিজ ওন এজ টু দ্য টুইলাইট, আগেই বললাম। দ্য টাইম আফটার সানসেট হোয়েন লাইট ফেডেস ইন দ্য ওয়েস্ট। ব্ল্যাক নাইট অ্যাজ ডেথ, এটাও একটা অ্যানোটেশন দেখো। দ্য ব্ল্যাক নাইট দ্যাট স্লোলি টেক্স অ্যাওয়ে দ্য টুইলাইট সিম্বলাইজেস ডেথ। দ্য পার্মানেন্ট ডার্কনেস দ্যাট সিলস অল ইন রেস্ট, এই যে চিরন্তন অন্ধকারাচ্ছন্নতা সমস্ত কিছুকে স্থির করে দেয়। অ্যান্ড টেক্স অ্যাওয়ে দ্য লাস্ট ভেস্টিজেস অফ লাইফ, এবং টেক্স অ্যাওয়ে মানে কি সিজেস, রিমুভস কেড়ে নেয়, সরিয়ে দেয় কি দ্য লাস্ট ভেস্টিজেস অফ লাইফ। ভেস্টিজেস মানে হচ্ছে ফুটপ্রিন্ট কিংবা এভিডেন্স, মানে একটা পদচিহ্ন কিংবা শেষ যে সাক্ষ্য, সেটা কিনা আমাদের জীবন থেকে সরিয়ে দেয়। বাই অ্যান্ড বাই বলতে কি বলা হচ্ছে? দ্য ফ্রেজ হাইলাইটস দ্য গ্র্যাজুয়াল নেচার, এই ফ্রেজটা এখানে আলোকপাত করে যে আমাদের জীবনে ক্রমশ যে একটা নির্দিষ্ট যে একটা প্রকৃতি বা স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে, অফ দ্য ডেক্লাইন মানে হচ্ছে যেটা কিনা আমাদের জীবনকে জীবনের মধ্যে আমরা অস্বীকার করি বা প্রত্যাখ্যান করি, অর্থাৎ মৃত্যু যে আমাদের অবসম্ভাবী এটা কিন্তু আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না। দ্য ডার্কনেস অফ নাইট ডাজ নট অ্যাপিয়ার সাডেনলি, রাতের অন্ধকারাচ্ছন্নতা বা নিকষ কালো অন্ধকার যে হঠাৎ করে চলে আসে তা কিন্তু নয়, বাট এনক্রোচেস, যেটা কিনা আস্তে আস্তে করে সীমা লঙ্ঘন করে, স্লোলি ধীরে ধীরে, অ্যান্ড ইনএভিটেবলি এবং আসন্ন হয় কিংবা অবসম্ভাবী হয়। মাচ লাইক ওল্ড এজ স্লোলি ডিমিনিসেস ইউথ, ঠিক যেমন করে আমাদের বৃদ্ধ বয়স আমাদের যৌবনকে মানে পেরিয়ে আসে, আমাদের যৌবন পেরিয়ে আসার পরে যখন ঠিক যেমন করে আমাদের বৃদ্ধ বয়স আমাদের সামনে হাতছানি দেয়। অর্থাৎ ডিমিনিসেস মানে কি টু লেসেন, হ্রাস করা। অর্থাৎ এই লাইনের আমরা মানেটা এরকমই করব, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে, অর্থাৎ যাকে ধীরে ধীরে কালো রাত্রি গ্রাস করে, অর্থাৎ এখানে কালো রাত বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, আর যা জীবনকে পুরোপুরি মুছে দেয় বা আমাদের থেকে কেড়ে নেয়। নেক্সট আমরা চলে আসবো 8 নম্বর লাইনে। ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। দ্য ওয়ার্ড সিলস আপ ইমপ্লাইজ আ ফাইনাল ক্লোজিং অর এন্ডিং। সিলস আপ এটা নিহিত করে বা এটা বর্ণনা করে শেষ, মানে কফিনের শেষ পেরেক পোতার মতো করে, যেটা কিনা আমাদের সমস্ত কিছুকে শেষ করে দেয় বা মুছে দেয়। জাস্ট অ্যাজ স্লিপ সিলস আপ আ পারসনস বডি, ঠিক যেমন করে আমাদের ঘুম, ঠিক যেমন করে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিস্তেজ করে দেয়, অ্যান্ড মাইন্ড এবং মনকে ফর এ পিরিয়ড অফ রেস্ট, কিছুক্ষণ বিশ্রামের সময়। ডেথ সিলস আপ লাইফ পার্মানেন্টলি, ঠিক তেমনি করে মৃত্যুও আমাদের জীবনের সমস্ত নড়ন চড়ন কিংবা আমাদের জীবনের সমস্ত অহংকার, আমাদের জীবনের সমস্ত কিছুকে আস্তে একটা সময় পরে কি করে একদম স্থির করে দেয়, শান্ত করে দেয়। পার্মানেন্টলি চিরতরে, ব্রিঙিং অ্যান ইটারনাল অ্যান্ড অ্যাবসলিউট সেসেশন অফ অ্যাক্টিভিটি, এবং যা কিনা একটা পার্মানেন্ট একটা স্থায়ী নশ্বরতা বা শাশ্বততাকে নিয়ে আসে। অর্থাৎ ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, মৃত্যুর দ্বিতীয় রূপ যা সমস্ত কিছুকে শান্তিতে ঢেকে দেয়। অর্থাৎ এখানে মৃত্যুর দ্বিতীয় রূপ বলতে রাতকে বোঝানো হয়েছে যা ঘুমের সমতুল্য, আর শান্তি ঢেকে দেয় বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে, এখানে ঘুমের সাথে মৃত্যুর একটা তুলনা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো কোয়াট্রেন 2 এর যে জিস্ট বা মর্মার্থ বা সারাংশতে। অর্থাৎ পরের 4 লাইনে
তিনি জীবনের শেষ মুহূর্তকে গোধূলি বা দিনের শেষ বেলার সাথে তুলনা করেছেন। এটাই হলো সেই সময় যখন আলো ধীরে ধীরে নিভে যায় বা নিষ্প্রভ হয় এবং অন্ধকার ধীরে ধীরে আসন্ন হয় কিংবা গ্রাস করে বা যা কিনা আসন্ন মৃত্যুকে ইঙ্গিত করে। নেক্সট আমরা চলে আসবো কোয়াট্রেন নাম্বার 3-তে, অর্থাৎ লাইন 9 বা নবম লাইনে আমরা আসবো। ইন মি দাউ সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফেয়ার। গ্লোয়িং মানে হচ্ছে দীপ্তি বা উদ্ভাসিত রূপ কিংবা আলোর ঝলকানি। দ্য ফায়ার বলতে কি বলা হচ্ছে? দ্য ফায়ার সিম্বলাইজেস দ্য ওয়ার্মথ, প্যাশন অ্যান্ড লাইফ অফ দ্য স্পিকার্স ইউথ। অর্থাৎ ফায়ার এখানে এটাই প্রতীকী হিসেবে আমাদেরকে বোঝায় দ্য ওয়ার্মথ, উষ্ণতা, তার মানে এখানে জীবন রয়েছে। প্যাশন, আবেগ, তার মানে এটা জীবনেরকে উদ্দেশ্য করছে। অ্যান্ড লাইফ অফ দ্য স্পিকার্স ইউথ, এবং বক্তার জীবনের যৌবনকালকে এখানে বর্ণনা করে। দ্য অ্যাসেস বলতে কি বলা হচ্ছে? দ্য অ্যাসেস রিপ্রেজেন্টস অফ হিজ ইউথ, দ্য রিমেন্স অফ ভাইটালিটি, মানে যা কিনা ইউথকে বা যৌবনকালকে প্রতিনিধিত্ব করে। দ্য রিমেন্স অফ ভাইটালিটি, যা কিনা সঞ্জীবনী কিংবা বা জীবনদায়ক এর একটা অবশিষ্টকে এখানে বর্ণনা করে। অ্যান্ড এনার্জি, এবং আমাদের শারীরিক শক্তিকে এখানে বর্ণনা করে। দ্যাট হ্যাভ অলরেডি বার্নড অ্যাওয়ে, যা কিনা ইতিমধ্যেই আমাদের থেকে সমস্ত কিছুকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। ইন দিস অ্যাবাভ লাইন দ্য পোয়েট ইউজেস আ মেটাফর টু কম্পেয়ার দ্য স্পিকার্স এজিং বডি টু ডাইং এম্বার্স অন এ বেড অফ অ্যাসেস। অর্থাৎ ইন মি দাউ সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, অর্থাৎ আমার মধ্যে তুমি দেখতে পাবে এমন আগুনের সেই আভা। অর্থাৎ এখানে কবির জীবনের অবশিষ্ট শক্তিকে আগুনের সাথে কম্পেয়ার করা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো 10 নম্বর লাইনে। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডাথ লাই। ডাথ মানে আগেই বলেছি ডিড, এটা একটা আর্কেইক ইউজ অফ ওয়ার্ড। দ্য অ্যাসেস বলতে দ্য অ্যাসেস রিপ্রেজেন্টস দ্য অ্যাসেস অফ হিজ ইউথ, the remains of vitality and energy that have already burned away. আর death lie implies that the present or condition of the speaker, মানে যেটা কিনা অর্থ নিহিত করে যে বক্তার বর্তমান অবস্থাকে build on top of these remains of the past. remains মানে হচ্ছে অবশিষ্টাংশ বা ছিটে ফোঁটা। this refers to the dying fire which is the speaker's life, মানে এটা কিনা যে আগুন যেটা কিনা জীবনের কে ইঙ্গিত করে, কবির জীবনকে ইঙ্গিত করে বা বক্তার জীবনকে ইঙ্গিত করে। কনজিউমিং দ্য রেমেন্স, অর্থাৎ যেটা কিনা শেষ করে বা ফুরিয়ে আনে কি দ্য রেমেন্স অফ হিজ ইউথ, তার যৌবনের শেষাংশ বা অবশিষ্টাংশ বা ছিটে ফোঁটা অংশটুকু। দ্য ইমেজারি এমফেসাইজেস, এই ইমেজারি এখানে জোর দেয় বা জোর দিয়ে বলে দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। ফ্লিটিং মানে হচ্ছে দ্রুত গতিতে চলে যাওয়া কিংবা ক্ষণস্থায়ী হওয়া। অর্থাৎ আমাদের জীবন যে ক্ষণস্থায়ী, আমাদের জীবন যে দ্রুত গতিতে গড়িয়ে চলছে, এগিয়ে চলছে, সেটাকেই কিনা এখানে এমফেসাইজ করছে। অ্যান্ড দ্য পোয়েগন্যান্ট অ্যাওয়ারনেস অফ ওল্ড এজ অ্যান্ড ইনএভিটেবল ডেথ। অ্যান্ড দ্য পোয়েগন্যান্ট অ্যাওয়ারনেস, এবং তীক্ষ্ণ বা সূক্ষ্ম সেই যে আমাদের সতর্কতা বা অবগত ভাবটাকে, অফ ওল্ড এজ আমাদের শেষ বয়সের, অ্যান্ড ইনএভিটেবল ডেথ এবং আসন্ন মৃত্যুকে এখানে এমফেসাইজ করে। দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডাথ লাই, দ্যাট মিনস যা তার যৌবনের ছাইয়ের উপর শুয়ে রয়েছে, অর্থাৎ যৌবনকাল শেষ হয়ে গেছে, শুধুমাত্র রয়ে গেছে তার অবশিষ্ট শান্তিটুকু। আমরা এবার 11 নম্বর লাইনে চলে আসবো। দেখো, অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার। দ্য ডেথ বেড দ্য ফায়ার ইজ ডেসক্রাইবড অ্যাজ লাইং অন দ্য অ্যাসেস। এখানে আগুনকে বর্ণনা করা হয়েছে ঠিক যেমন করে ছাইয়ের মধ্যে আগুন লুকিয়ে থাকে। অ্যাজ ইফ অন এ ডেথ বেড, ঠিক যেমনি করে মৃত্যুর শয্যাতেও, ফ্রম হুইচ ইট ক্যান নট এসকেপ, আর যেখান থেকে কেউ কখনো এসকেপ করতে পারে না। অ্যান্ড উইল ইভেনচুয়ালি এক্সপায়ার, এবং ঘটনাচক্রে তার শেষ বা পরিসমাপ্তি হয়। দিস অর দ্য অ্যাবাভ লাইন কম্পেয়ার্স দ্য ডিভাইন্ডিং ফায়ার টু দ্য পার্সন অন দেয়ার ডেথ বেড, এমফেসাইজিং দ্যাট লাইফ লাইক দ্য ফায়ার ইজ ইন ইটস ফাইনাল মোমেন্টস অ্যান্ড উইল সিজ টু এক্সিস্ট। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে, যে আগুন যেটা কিনা শেষ বয়সের, অর্থাৎ যৌবনকাল শেষ হয়ে গেছে, শুধুমাত্র রয়ে গেছে তার অবশিষ্ট শান্তিটুকু। আমরা এবার 12 নম্বর লাইনে চলে আসবো। দেখো, অ্যাজ দ্য ডেথ বেড দ্য ফায়ার ইজ ডেসক্রাইবড অ্যাজ লাইং অন দ্য অ্যাসেস। এখানে আগুনকে বর্ণনা করা হয়েছে ঠিক যেমন করে ছাইয়ের মধ্যে আগুন লুকিয়ে থাকে। অ্যাজ ইফ অন এ ডেথ বেড, ঠিক যেমনি করে মৃত্যুর শয্যাতেও, ফ্রম হুইচ ইট ক্যান নট এসকেপ, আর যেখান থেকে কেউ কখনো এসকেপ করতে পারে না। অ্যান্ড উইল ইভেনচুয়ালি এক্সপায়ার, এবং ঘটনাচক্রে তার শেষ বা পরিসমাপ্তি হয়।
দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ doth lie as the deathbed where on it must expire, অর্থাৎ যেন একটা মৃত্যুসজ্জা এখানে তা শেষ হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে আগুন যেমন একটা সময় ছাই হয়ে নিভে যায়, ঠিক তেমনি জীবনও একটা সময় শেষ হয়ে যায়। নেক্সট আমরা চলে আসবো 12 নম্বর লাইনে, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই। কনজিউমড মানে হচ্ছে টু ডেস্ট্রয়, শেষ হওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া, আর নারিশড বাই মানে হচ্ছে টু ব্রিং আপ, লালন করা বা সস্নেহে যত্ন করা। দিস রেনফোর্সেস, দ্যাট মিনস এটা পুনরায় বলবৎ করে কিংবা চালু করে দ্য মেটাফর শোয়িং হাউ দ্য ফায়ার ইজ কনজিউমড বাই দ্য ভেরি ফিউল অর উড দ্যাট ওয়ান্স ফেড ইট। ঠিক যেমন করে একটা সময় আগুন জ্বালানিকে এক প্রকার জ্বালিয়ে দেয় বা গিলে খায়। জাস্ট অ্যাজ লাইফ ইজ কনজিউমড বাই দ্য এনার্জি অফ ইউথ, ঠিক যেমন করে জীবন হচ্ছে নষ্ট হয়ে যায় কিসে না যৌবনের শক্তিতে। ইট ওয়ান্স থ্রাইভড অন, যা কিনা একটা সময় সতেজ ছিল কিংবা জীবনী শক্তিতে ভরপুর ছিল কিংবা সমৃদ্ধ হয়েছিল। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, দ্যাট মিনস যা তাকে পুষ্ট করে তার দ্বারাই সে আবার নিঃশেষিত হয়ে যায়। অর্থাৎ জীবনকে টিকিয়ে রাখার জন্য যে শক্তি ব্যবহৃত হয়েছিল একটা সময়, সেই শক্তি তাকে আজ জীবনের শেষ ধাপে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় বা কিংবা গ্রাস করে দেয়। The entire third quatrain of the sonnet number 73 uses the dying fire as a metaphor for the speaker's old age and inevitable death. অর্থাৎ the line preceding, অর্থাৎ preceding মানে হচ্ছে যা সময়ের কিংবা অবস্থানের পূর্ববর্তী হয়। It uses the imagery of late autumn and twilight to describe the speaker's stage of life. নেক্সট আমরা চলে আসবো কোয়াট্রেন নাম্বার 3 এর জিস্ট কিংবা সারাংশ কিংবা মর্মার্থতে। দ্যাট মিনস নিভে যাওয়া আগুন। তারপরের 4 লাইনে কবি নিজেকে একটা জ্বলন্ত আগুনের শিখার সাথে তুলনা করেছেন, যা তার ছাইয়ের উপর নিভে যাচ্ছে। আর এটাও জীবনের সেই শেষ অংশের প্রতীক, যখন প্রাণ শক্তি ক্ষীণ হয়ে আসে এবং ধীরে ধীরে শেষ হয়ে যায়। এইবার আমরা চলে আসবো কাপলেটে। লাইন নাম্বার 13, দিস দাউ পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। পারসিভেস্ট মানে হচ্ছে উপলব্ধি করা আর কি, যে দিস দাউ পারসিভেস্ট, দ্য স্পিকার অ্যাকনলেজেস দ্যাট, কবি এখানে স্বীকার করেন যে দ্য বিলাভেড ক্যান সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, তার বিলাভেড তাকে দেখতে পান এবং বুঝতে পারেন। দ্য সাইন্স অফ এজিং অ্যান্ড ডেথ ইন হিম, তার মধ্যে যে একটা বয়সের ছাপ পড়ে গেছে এবং সে যে মৃত্যুর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে, সেটা কিনা তার বিলাভেড বুঝতে পেরে যায়। হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, দ্য ক্রুশিয়াল পার্ট, সব থেকে কঠোর যে অংশ, ইজ দ্যাট, হলো যে দিস পারসেপশন, এই যে প্রত্যক্ষকরণ, এই যে উপলব্ধি, শুড নট লিড টু ডিটাচমেন্ট, যা কিনা তাকে পৃথকীকরণের দিকে বা স্বতন্ত্রতা তার দিকে নিয়ে যায় না, অর রিপালশন অথবা বিকর্ষণ কিংবা ব্যাহতির দিকে তাকে নিয়ে যায় না। শুড নট বাট ইনস্টিড টু অ্যান ইন্টেন্সিফিকেশন অফ লাভ, যা কিনা প্রসার ঘটায় বা তীব্রতা আনে কিংবা প্রগাঢ়তা আনে তাদের মধ্যে ভালোবাসার। দ্য স্পিকার বিলিভস দ্যাট, এখানে বক্তা এটা বিশ্বাস করেন যে দ্য নলেজ দ্যাট দেয়ার টাইম টুগেদার ইজ লিমিটেড, এই জ্ঞানটা তাদের মধ্যে এখন এসে গেছে যে তাদের জীবনের সময় যে অত্যন্ত সংক্ষিপ্ত, তাদের জীবনের সময় যে অত্যন্ত লিমিটেড, তার যে একটা সীমা রয়েছে, সেটাই কিনা এখানে দেখানো হয়েছে। টুগেদার ইজ লিমিটেড উইল মেক দ্য বিলাভেড চেরিশ দ্য রিলেশনশিপ মোর, আর যার কারণেই তিনি বিলাভেডকে আহ্বান করছেন যে তাদের এই ভালোবাসা সযত্নে লালন করতে কিংবা পালন করতে। অর্থাৎ দিস দাউ পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, কথার অর্থ হচ্ছে আর এসব যদি তুমি বোঝো তাতে তোমার ভালোবাসা আরও শক্তিশালী করে তোলে। অর্থাৎ এখানে কবিতার বন্ধুকে কবির বার্ধক্য উপলব্ধি করতে বলছেন, আর এই বার্ধক্য উপলব্ধি করার ফলে তাদের মধ্যে যে একটা পারস্পরিক ভালোবাসা আরও গভীর হবে, সেটা কিন্তু কবি এখানে তুলে ধরেছেন বা বর্ণনা করেছেন। নেক্সট আমরা চলে আসবো একদম ফাইনাল লাইনে, লাইন নাম্বার 14, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ এর লং, এর মানে হচ্ছে মানে পূর্ববর্তী আর কি। দিস ফলোজ ইন দ্য নেক্সট লাইন ক্লারিফাইং দ্যাট দ্য পারসেপশন
অফ দ্য স্পিকার্স অ্যাপ্রোচিং, মানে এটা বিন্যাস করে বা এটা বিশ্লেষণ করে যে বক্তার যে সেই উপলব্ধিটা হয়ে গেছে, অ্যাপ্রোচিং অর লিভিং ইজ দ্য ভেরি থিং, মানে সে যে আস্তে আস্তে করে তার শেষ পর্যায়ের দিকে তিনি অগ্রসর হচ্ছেন, দ্যাট শুড প্রম্পট দ্য বিলাভেড টু লাভ হিম ডিপলি, আর সেটাই কিনা তার বিলাভেডকে আরও গভীরভাবে ভালোবাসতে তাকে শেখাবে, হোয়াইল দে স্টিল ক্যান, যখন তারা এইটুকুই একমাত্র পারেন। হাউএভার, যাই হোক, দ্য ফাইনাল কাপলেট হি সাজেস্টস দ্যাট নোয়িং ইজ লাভ উইল সুন বি লস্ট, তাদের ভালোবাসা খুব শীঘ্রই হারিয়ে যাবে, উইল মেক দ্য বিলাভেডস লাভ ইভেন স্ট্রঙ্গার, আর যার জন্য তিনি বিলাভেড ভালোবাসাকে আরও বেশি করে শক্তপোক্ত বা দৃঢ় করতে বলছেন, অ্যান্ড মোর ইন্টেন্স, এবং আরও গভীর করে তুলতে বলছেন। অর্থাৎ টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ এর লং, তাকে আরও দৃঢ়ভাবে ভালোবাসতে যাকে শীঘ্রই তোমাকে ছেড়ে যেতে হবে বা ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ চলে যাওয়ার আগে প্রেম ছাড়া যে আর তাদের কোনো গতি নেই, সেটাকেই কিনা এখানে বলা হচ্ছে। অর্থাৎ যেহেতু কবি জানেন যে তার সময় ফুরিয়ে আসছে, তাই তিনি বন্ধুকে আহ্বান করছেন যেন তাকে আরও বেশি করে ভালোবাসেন, কারণ এই সম্পর্ক খুব বেশি দিন তাদের থাকবে না। কাপলেটের জিস্টে আমরা আসবো একটুখানি দেখো। দ্য ফাইনাল কাপলেট দেন ইউজেস দিস আন্ডারস্ট্যান্ডিং অফ মর্টালিটি টু আর্জ দ্য ফেয়ার ইউথ টু লাভ মোর স্ট্রংলি, বললাম বিকজ, কারণ লাইফ অ্যান্ড দেয়ারফোর দ্য বিলাভেড ইজ ফ্লিটিং। অর্থাৎ এই কাপলেটে বলা হয়েছে যে বক্তার বার্ধক্য ও আসন্ন মৃত্যুকে যেন প্রেমিক গ্রহণ করে সাদরে, কারণ এই বাস্তবতাকে স্বীকার করাই তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলবে এবং শক্তিশালী করে তুলবে। বক্তা এই বলে শেষ করেন যে যেহেতু জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী বা ফ্লিটিং, তাই প্রেমকে আরও নিবিড়ভাবে উপভোগ করা উচিত তাদের। অর্থাৎ প্রেমিককে উদ্দেশ্য করে কবি কি বলছেন, এই দুই লাইনে বক্তা সরাসরি তার প্রেমিককে বললেন যে আমার বার্ধক্য যখন তোমার কাছে কঠিন মনে হয় তখন তুমি এর মোকাবিলা করো, যখন আমার জীবন প্রায় শেষ হয়ে আসছে তখন তুমি আমাকে ভালোবাসো, কারণ এটাই আমাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলবে। নেক্সট আমরা দেখব ভালোবাসার গভীরতা। বক্তা আশা করেন যে বার্ধক্য বা মৃত্যুর মুখোমুখি হওয়া সত্ত্বেও তার প্রেমিক তাকে ভালোবাসবে, এই কঠিন পরিস্থিতি যেন তাদের সম্পর্কে আরও দৃঢ় করে তোলে। নেক্সট হচ্ছে ক্ষণস্থায়িতার উপলব্ধি। এই যুগল জীবনের ক্ষণস্থায়িতার একটি প্রতিফলন। বক্তা বুঝতে পারেন যে সময় ফুরিয়ে আসছে, তাই তিনি তার ভালোবাসার চূড়ান্ত মুহূর্তগুলোকে আরও গভীরভাবে উপলব্ধি করতে চান। একদম ফাইনালি আমরা যে বিষয়টা একটুখানি ফোকাস দেব সেটা হচ্ছে 3 বেসিক পয়েন্টস অফ সনেট নম্বর 73। একটা হচ্ছে স্পিকার্স কম্প্যারিজন, আর একটা হচ্ছে নাইট অ্যাজ এ মিরর, অ্যান্ড ফাইনালি টেম্পোরারি ভার্সাস পার্মানেন্ট। তো প্রথমেই আমরা দেখে নেব স্পিকার্স কম্প্যারিজন। দ্য স্পিকার ইন সনেট নম্বর 73 কম্পেয়ার্স দেয়ার ওন এজিং টু ন্যাচারাল সাইকেলস অফ ডেক্লাইন such as autumn, twilight and old age. Night as a mirror, the line which by and by black night doth take away death's second self that seals up all in rest, depicts night as a symbol of approaching death. And finally, temporary versus permanent. Just as sleep temporarily closes one's eyes, ঠিক যেমন করে ঘুম একজন ব্যক্তির চোখকে অস্থায়ীভাবে বা কিছু সময়ের জন্যে বন্ধ করে দেয়, অ্যান্ড ব্রিংস রেস্ট, এবং তার মধ্যে বিশ্রাম নিয়ে আসে, ডেথ ইজ সিন অ্যাজ দ্য পার্মানেন্ট সিলিং আপ অফ লাইফ। আর এখানে মৃত্যুকে দেখানো হয়েছে একদম চিরস্থায়ীভাবে একটা জীবনের শেষ বা পরিসমাপ্তি হওয়া, অ্যান্ড কনসাসনেস, এবং তার মধ্যে যে একটা সতর্কতা থাকে, তার মধ্যে যে একটা বিবেক বা একটা চেতনা থাকে, সেটার একটা পরিসমাপ্তি ঘোষণা করে। ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের উপযোগী মনে হয়ে থাকে কিংবা তোমাদের যদি কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং তোমরা কমেন্ট করতে থাকো। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।